ওই যে কথায় বলে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। মানে কবি এটা লিখে গিয়েছিলেন বহুদিন আগে, সেটাই যেন দিনে কালে দেখতে পাচ্ছি সত্যি হচ্ছে। মানে ওই যে কথাটা, চিরদিন কাহারও সমান নাহি যায়। একটা সময় এই পরিবারটি করণদিঘির বিহিনগরের এই শামীম আক্তার, সে সপরিবারে কি অঝোর কান্নাই না কেঁদেছে। কোথায় কোথায় সে যায়নি, কার কার দ্বারস্থ হয়নি সেটা বলুন। অবশেষে রাতের পরে কিন্তু সূর্যটা উঠেছে, রোদ ঝলমলে আকাশ। কার্যত বলে না, উত্তর দিনাজপুরের প্রচুর বদনাম রয়েছে। সে মাইনরিটি স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ, সমস্ত কিছু স্ক্যামের জায়গা নাকি উত্তর দিনাজপুর। আবার সেই উত্তর দিনাজপুরের মধ্যে নাকি করণদিঘি। এবারে কিন্তু সেই করণদিঘি থেকেই রাম রাজত্বটা যেন শুরু করলো বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল না যে রাম রাজত্ব হবে। বাংলার মানুষ আশাও করেছিলাম আমরা যে সত্যি রাম রাজত্ব আসবে, এবং সেটাই যেন করে দেখালেন করণদিঘির বিজেপির সদ্য বিজয়ী বিধায়ক বিরাজ বিশ্বাসবাবু। এই যে সংখ্যালঘু একটা পরিবার শামীম আক্তার, তাকে সপরিবারে তার নিজের বাড়িতে নিজে হাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসলেন। মানে এই সংখ্যালঘু পরিবার কেন বলছি, ঠিক ভোটের আগেই, মানে কয়েকদিন আগেই বলা যায়, মাসখানেকও না, কয়েকদিন আগেই কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংক বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে যথেষ্ট চিৎকার চেঁচামেচি করেছিল এবং সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট রাজনীতি হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেই চিত্র আমরা সকাল থেকে দেখলাম, এই করণদিঘির একেবারে বিহিনগরের কোনো অলিগলির বাড়ি নয়, 12 নম্বর জাতীয় সড়কের ধারে, প্রধান জাতীয় সড়কের ধারে একদম পাশে জনবহুল এলাকায় সেই বাড়ি এই শামীম আক্তার। তার বাড়িতে কি যথেচ্ছ অত্যাচার চালিয়েছিল সেই সময়কার অভিযুক্তরা। সেই অভিযুক্তরা কিন্তু আর কেউ নয়, শামীম সহ তার পরিবার এবং আশেপাশের লোকজন যারা রয়েছেন, তারাও কিন্তু বলেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন বিধায়ক, অর্থাৎ করণদিঘির প্রাক্তন বিধায়ক, বর্তমানে প্রাক্তন বিধায়ক গৌতম পালের সঙ্গী, তারা ছায়া সঙ্গী, এমনটাই কিন্তু অভিযোগ। কি অভিযোগ? একেবারে 2023 সালে যদি ফিরে যাই, আমার এখনো সেই দগদগে তাদের ওই ঘায়ের বিষয়টা কিন্তু যথেষ্ট মনে আছে। একেবারে করুণ পরিণতি, করুণ পরিস্থিতি তাদের সেই বাড়ির। মানে শৌচালয় থেকে শুরু করে একেবারে বাড়ির জানালা, দরজা সবটাই একেবারে উধাও করে দিয়েছিল, সবটাই একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া। একদম বাড়ির শৌচালয় কংক্রিট দিয়ে, সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে একেবারে পুরো বুঝিয়ে দেওয়া হয়েছিল, সিল করে দেওয়া হয়েছিল। ভাবতে পারেন, একজনের বাড়ি দখল নেওয়ার জন্য, একজনের জায়গা দখল নেওয়ার জন্য, সে হোক না সংখ্যালঘু শ্রেণীর মানুষ, তিনি হন না অন্য যে কোনো ধর্মের মানুষ, তার বাড়ি কিভাবে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন তার শৌচালয়, শৌচাগারটি কিভাবে সিল করে দেওয়া হয়েছে কংক্রিট দিয়ে। বাড়ি ঘর ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছিল। মানে চোখের সামনে যখন আমরা দেখছি, সাংবাদিকতার সুবাদে তার বাড়িতে গিয়েছিলাম আমরা 23 সালে, ঠিক সেই সময় তাদের বাড়িতে যে অ্যাটাকটা হয়েছিল, তার অভিযোগের ভিত্তিতে খবর করতে গিয়ে যা পরিস্থিতি দেখেছিলাম, সেটা কিন্তু আজও যখন চোখের সামনে ভেসে ওঠে, বিশেষ করে আজ এই ঘটনার পর যখন একবার মনে হলো পূর্ব স্মৃতি, তখন কিন্তু যথেষ্ট মানে একটা
মানে ভেতরে একটা কেমন যেন বিষয় কাজ করছিল। আপনারাও যারা দেখছেন দর্শক বন্ধুরা, আপনাদেরও কিন্তু ঠিক তেমনই হয়তো মনে হচ্ছে যে একটা সাধারণ মানুষ, তারা যথেষ্ট পারিবারিকভাবে শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবার। এই শামীম তিনি কেন্দ্রীয় সরকারের একজন চাকরিজীবী, তার মা রাজ্য সরকারের কর্মী, তারপরেও সংখ্যালঘু হওয়ার পরেও তার বাড়িতে এভাবে তছনছ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে, তার শৌচালয়টি পর্যন্ত রেয়াত দেওয়া হয়নি। তার বাড়ির মহিলারা তারা যাতে কোনোভাবে শৌচকর্ম না করতে পারেন, যাতে বাধ্য হয়ে তারা এই বাড়ির দখল ছেড়ে দিতে পারেন, নিজের বাড়ি ছেড়ে দিতে পারেন, যাতে দুষ্কৃতকারীরা তার এই বাড়ি দখল নিতে পারে, তার জন্য এই ধরনের অপপ্রয়াস চালিয়েছিল। এই ধরনের রাক্ষসে কারবার, বলতে বাধ্য হচ্ছি, রাক্ষসে কারবার চালাতে বাধ্য হয়েছিল। কিন্তু ওই যে প্রথমেই বললাম, কারোর দিন কিন্তু এক রকম যায় না। যখন কারোর বিরুদ্ধে বা কারোর ক্ষতি করার জন্য আমি চেষ্টা চালাবো না, ঠিক উপরওয়ালা সেই হিসেবটা কিন্তু রেখে দিচ্ছেন, ঠিক সময় মতো ফেরত দিয়ে দেবেন। আজকে সেই যে অঝরে কেঁদেছিলেন শামীমের মা, তার পরিবার, এমনকি শামীম নিজেও, আজ কিন্তু সেই তার চোখের জলের হিসেব কিন্তু পাই পাই করে বুঝিয়ে দিলেন একেবারে খোদ যেন উপরওয়ালা। তাই বলছিলাম যে রাম রাজত্বের শুরু। কেন বলুন তো? এখানে কোনো ধর্ম নয়, এখানে কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, এখানে হিন্দু নয়, মুসলমান নয়, শিখ নয়, খ্রিস্টান নয়, কিছু নয়, একেবারে মানুষ, মনুষ্য যে জাতি, প্রত্যেক ধর্মের প্রত্যেকেই আমরা কিন্তু মানুষ, সেই ব্যাপারটাকে কোথাও যেন সামনে রেখেছেন বিজেপির নেতাকর্মীরা, এই বর্তমান সরকার। তাই যেটা এত বছরেও হলো না, সেটা কিন্তু আজ করে দেখালেন এই বিজেপির বিধায়ক বিরাজ বিশ্বাস। করণদিঘির বিহিনগরের এই যে ঘটনা, এই শামীম আক্তারের যে ঘটনা, তার সাথে খানিক আগেই টেলিফোনে কথা হচ্ছিল। তিনি কিন্তু বললেন যে 2023 সালে দাদা কি ঘটনা, কি যে গেছে আমাদের ওপর দিয়ে, এই ঘটনায় রাতের পর রাত ঘুম হয়নি। স্বাভাবিক, নিজের বাড়ি ছাড়া হলে যা হয়। একেবারেই এই শামীম তিনি বলছেন ঘটনার সূত্রপাত জানুয়ারি মাস 2023 সাল। 23-এর এই জানুয়ারি মাসেই তার বাড়িতে দখল নেওয়ার জন্য একদল দুষ্কৃতী তারা লুটতরাজ চালিয়েছে, তারা হামলা চালিয়েছে, তারা ভাঙচুর চালিয়েছে এবং পরবর্তীতে আদালতের দ্বারস্থ হন তিনি। প্রথমে প্রশাসনের দ্বারস্থ, বিধায়কের দ্বারস্থ, কেউ কিছু করেনি এমনটা অভিযোগ তার। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হয়ে পুলিশ আদালত যখন পুলিশকে দায়িত্ব দেয় তার বাড়ি ফিরিয়ে দেওয়ার বা তাকে সুরক্ষা দেওয়ার, সেই ক্ষেত্রেও অনেক গাফিলতি ছিল বলে কিন্তু অভিযোগ শামীমের প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু কেন এমনটা অভিযোগ করছেন শামীম? কারণ তার স্পষ্ট অভিযোগ, যারা অভিযুক্ত, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তারা কিন্তু আর কেউ নন, তারা একেবারে খোদ ওই যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না বলেই হয়তো অনেকে পিছিয়ে যান লড়াই থেকে। কিন্তু তারা, এই অভিযুক্তরা, তারা তৎকালীন যিনি বিধায়ক ছিলেন গৌতম পাল, গৌতম বাবুর ঘনিষ্ঠ ছায়াসঙ্গী বলেই পরিচিত, এমনটাই কিন্তু তার অভিযোগ। কারণ তিনি কিন্তু স্পষ্টতই বলছেন, এই লতিফুর রহমান, একটু বলবো পিসিআরকে দেখানোর জন্য, লতিফুর রহমান, এমনকি ফিরোজ খান ওরফে সেন্টু, এই সেন্টু বা ফিরোজ, লতিফুর রহমান, এদের বিরুদ্ধে তার অভিযোগ।
এবং তাদেরকে দেখা যাচ্ছে, এই ছবিতেই আপনারা দেখতে পাচ্ছেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, এমনকি প্রাক্তন বিধায়ক গৌতম পাল তাদের সঙ্গে একেবারে সেটে রয়েছেন। তাদের ছায়াসঙ্গী বলে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু মোটামুটি কার্যত বাস্তব রূপ নিচ্ছে বা সত্যতা পাচ্ছে। যদিও এই সমস্ত ছবিগুলো সমস্তটাই সামাজিক মাধ্যম থেকে এসেছে, তাই আমরা এই ছবিগুলোর কোনো সত্যতা যাচাই করিনি, কিন্তু শামীম যা অভিযোগ তুলছেন তা তো সত্যিই ভয়ঙ্কর। তখনকার প্রশাসন, তখনকার পুলিশ, মানে মানুষগুলো একই আছেন, কিন্তু তখনকার প্রশাসনের শীর্ষে যারা ছিলেন, যেই সানগ্লাস পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ, প্রচুর অভিযোগ, কাউকে ফোনে থ্রেট করা বা কাউকে এই ধরনের গুন্ডা লেলিয়ে দেওয়ার ঘটনা। এই ধরনের ঘটনার পর পুলিশ প্রশাসনের ঘাড়ে কটা মাথা ছিল যে বিধায়ক বাবুর কথার বাইরে যাবেন, যখন এই অভিযুক্তরা বিধায়ক মহাশয়ের খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত। স্বাভাবিকভাবে এই সমস্ত শামীম আক্তাররা তারা কি করবেন? যখন রাজ্য জুড়ে কোনো রকম জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে, তখন কিন্তু এই সমস্ত নামগুলো উঠে আসছে গোপনে। কারণ এই সমস্ত অভিযুক্তরা তারা কিন্তু ডান বা কোনোটাই তারা দেখতেন না, শুধু জমি চাই নয়তো তোলা চাই। এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বর্তমানে একাধিক অ্যাকশন নিতে দেখা যাচ্ছে পুলিশকে। এদের ব্যবস্থা কি হবে, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে স্বাভাবিকভাবে। আজকে বিরাজবাবু, বর্তমান করণদিঘির বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি কিন্তু এই শামীমকে, মানে সংখ্যালঘু পরিবারটিকে, তাদের মাথার ছাদ, তাদের আস্তানা, সেটি কিন্তু তিনি ফিরিয়ে দিলেন। আর তারপর শুধু কি এতেই ক্ষান্ত হবেন? ওই তো বলা তো যায় না কখন সূর্য ওঠে, কখন রোদ থাকে, আবার কখন মেঘলা আকাশ হয়ে যায়, কেউ বলতে পারে না। তাই এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কড়া ব্যবস্থা নেওয়ার কথা বা দাবি কিন্তু তুলছেন সাধারণ মানুষ। কারণ শুধুমাত্র এই শামীম আক্তার নয়, এই শামীম আক্তারের মতো এরকম প্রচুর শামীম আক্তাররা রয়েছেন যাদের এইভাবে অত্যাচারের শিকার হতে হয়েছে গোটা বাংলা জুড়ে। কখনো হয়তো তোলাবাজি, কখনো হয়তো জমির দখলদারি, অন্যায়ভাবে জমি হাতিয়ে নেওয়া, বা জমি দিতে না চাইলে তাকে থ্রেট করা, তার বাড়িতে হামলা চালানো, মহিলাদের ওপরে নির্যাতন, এমনকি বয়স্ক মানুষদেরও রেয়াত করা হয়নি বলে অভিযোগ। এই ধরনের বিস্তর অভিযোগগুলো শুধু অভিযোগ হিসেবেই থেকে গেছিল একটা সময়। পরবর্তীতে কোনো পদক্ষেপ দেখা যায়নি। জনপ্রতিনিধি, বিরাট একটা ব্যাপার না? জনপ্রতিনিধি, নেতা, বিধায়ক, এমএলএ, এমপি, এর একটা বড় ব্যাপার। তার সাথে তো 5 জন লোক থাকবেই, 10 জন লোক থাকবেই, কিন্তু এই মানুষগুলোর সুরক্ষা দেওয়া কি আমাদের জনপ্রতিনিধিদের কাজ নয়? আমাদের সুরক্ষা দেওয়া কি জনপ্রতিনিধিদের কাজ নয়? এভাবে যখন শৌচালয় সিল করে দেওয়া হচ্ছে কংক্রিট দিয়ে, তখন কি সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেত না? এইভাবে বাড়ি ভাঙচুর করার পরেও কি কোনো ব্যবস্থা নেওয়া যেত না? কারণ এই মানুষগুলো, এরা কিন্তু, এই শামীমরা, গোটা পরিবার, তারাও কিন্তু ভোটার, তারাও কিন্তু নতুন সূর্যের স্বপ্ন দেখেছিলেন। তাই 2011, 2016, পরবর্তীতে 2021 তারা কিন্তু ভোট দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বিধায়করা বা প্রার্থীরা তারা হয়তো বিভিন্ন জায়গা, লোকেশন ঘুরে ঘুরে তারা প্রার্থী হচ্ছেন, কিন্তু যেই জায়গায় জিতছেন সেই জায়গার মানুষগুলো, তাদের সুরক্ষা কি আপনারা দিতে পারতেন না? আজকে কিন্তু সেই সুরক্ষা, এই যে এতগুলো কথা বললাম, এই যে এতগুলো প্রশ্ন তুললাম,
সেই প্রশ্নগুলোর কিন্তু এক এক করে জবাব সেই সময় আমার বেশ মনে আছে। আমরা তখন বলেছিলাম যে এই প্রশ্নগুলোর কিন্তু সদুত্তর পাওয়া যাচ্ছে না, কবে এই প্রশ্নগুলোর জবাব পাওয়া যাবে আমরা জানি না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ, এই প্রশ্নের জবাব আমরা পেলাম। আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিধায়ক বিরাজ বিশ্বাস। তিনি কিন্তু স্পষ্টত বললেন কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না, সে যেমন ধরনেরই দুর্নীতি হোক, যেমনই অভিযোগ হোক না কেন। তাই যে প্রথমেই বললাম না রাম রাজত্বের কথা, রাক্ষসকুল ধ্বংস হবে, রামের প্রবেশ ঘটবে। উত্তর দিনাজপুরের মাটি তুলাই পাঞ্জির মাটি, উত্তর দিনাজপুরের মাটি বিদ্বজন রাজনীতিবিদের মাটি, উত্তর দিনাজপুরের মাটি প্রাচীন সংস্কৃতি লোকসংস্কৃতির মাটি, উত্তর দিনাজপুরের মাটি সাহিত্য চর্চার মাটি, সংস্কৃতির মাটি, সঙ্গীতের মাটি, নাটকের মাটি বা যাত্রা শিল্পের মাটি। আর যেই মাটিতে ভৈরবী মন্দিরের মতো পর্যটন কেন্দ্র বা কুলিক পক্ষীনিবাসের মতো পর্যটন কেন্দ্র, সাপনিকলা ফরেস্টের মতো পর্যটন কেন্দ্র হয়তো একটা সময় অবহেলিত ছিল, সেই সমস্ত জায়গা বা অবিভক্ত দিনাজপুরের এই যে ঐতিহাসিক সমৃদ্ধ মাটি, সেটা কিন্তু একটা সময় ভুলিয়ে দিয়েছিল এই সমস্ত অভিযুক্ত কোট আনকোট ক্রিমিনালরা। কারণ এই উত্তর দিনাজপুর থেকেই যত সব কাণ্ড কিন্তু শুরু হয়েছিল। একটা সময় তদন্তকারী দল, কেন্দ্রীয় বা কিছু কিছু ক্ষেত্রে রাজ্য তদন্তকারী দল, তারা কিন্তু বিভিন্ন রকম দুর্নীতির শেকড় বা গোড়া কিন্তু এই উত্তর দিনাজপুরকে ধরে নিয়েছিলেন তারা। সেটা অনেকেই আপনারা জানেন, সংখ্যালঘু স্কলারশিপ বা অন্যান্য অনেক স্কলারশিপের টাকা নয় ছয়, এমনকি সেই সময় রাজ্য সরকারের রূপশ্রী, কন্যাশ্রী বা এই ধরনের প্রচুর সরকারি প্রকল্পের যে টাকা নয় ছয়, এমনকি দেশব্যাপী তাদের যে জাল বিস্তার করে তারা রেখেছিল, তাদের মূল কেন্দ্র কিন্তু এই উত্তর দিনাজপুর বা করণদিঘিকেই বলেছিলেন বা দাবি করেছিলেন তদন্তকারীরা। কারণ কি একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এই করণদিঘি থেকেই বেশিরভাগ অভিযুক্তদের গ্রেপ্তার করতে। মানে ভালো মাটি কখন সে কালো মাটি হয়ে যাচ্ছে, তাদের জন্য হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বোঝা বড় নয়। আবারও আমরা আশা করছি এই কালো মাটি থেকে আবারও একটা অক্সিজেনে পরিপূর্ণ মানে সুন্দর পৃথিবী, সবুজ অরণ্যে ঘেরা, পর্যটনে উন্নীত, সংস্কৃতি গান বাজনা নাট্যচর্চায় উন্নীত একটা উত্তর দিনাজপুর আমরা দেখতে পাবো। শুধু উত্তর দিনাজপুর কেন, গোটা বাংলায় যে অপসংস্কৃতির যে রাক্ষসে হামলা, রাক্ষসের রাজত্ব তৈরি হয়েছিল একটা বিশেষ রাজনৈতিক দলের তত্ত্বাবধানে বা রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের আশ্রয়ে, এবারে পালা বদলের পর সেগুলো কিন্তু খোলস ছেড়ে একে একে বেরোচ্ছে। কি বলছি বলুন তো? কখনো রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর বাপি মানে অভিজিৎ সাহা, রায়গঞ্জের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাপি, মহিলাকে মারধর, মহিলাকে শ্লীলতাহানি বা দোকান দখল নেওয়ার চেষ্টা, মারপিট, এই সমস্ত নানা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। আচমকা রাতারাতি যখন সরকার বদল হয়ে গেল, তখন কিন্তু বাপির বিপদ ঘনিয়ে এলো। শুধু তাই নয়, একটা জাল লটারি কারবার, জাল লটারির অভিযোগ কিন্তু রায়গঞ্জে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জাল লটারি কাণ্ডে বেশ কিছু অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, তার নামও পেয়েছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তাছাড়া একাধিক প্রচুর অভিযোগ কিন্তু টিএমসিপির জেলা সভাপতি রন্তু দাসের বিরুদ্ধে, আর যে কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবার আরেকটা বিষয়, এ তো গেল একটা কি বলে নবীন প্রজন্ম, বাপিই হোক বা রন্তুই হোক, তারা তো নবীন প্রজন্ম। হয়তো ছেলে মানুষ ভুল করে মারপিট করে ফেলেছে, বুঝতে পারেনি, এই ধরনের অনেক কথা থাকতেই পারে। কিন্তু ইটাহারের যে ঘটনা, কি বলবেন তাতে? ইটাহারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের তিনি কৃষি কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে একটা মারাত্মক কিন্তু অভিযোগ। কি অভিযোগ? তিনি কৃষি কর্মাধ্যক্ষ হয়ে স্থানীয় গ্রামের মানুষদের থেকে, এলাকার বেশ কিছু মানুষ বা কতিপয় মানুষ, কৃষকরা, তারা কিন্তু অভিযোগ করেছেন যে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাদের থেকে তোলাবাজি করেছেন, তাদের থেকে টাকা পয়সা আদায় করেছেন এই বয়স্ক মানুষটা কার্তিক চন্দ্র দাস। এবারে প্রশাসন তো বলে দিয়েছে কোনো রকম দুর্নীতির অভিযোগ থাকলে কাউকে ছাড়া হবে না, সে বুড়ো হোক আর বালক হোক, আইনের চোখে তো অন্যায়টা অন্যায়। এবারে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এমনটা কিন্তু বিজেপির যারা নেতৃত্বরা আছেন তারা বলছেন, যারা বিধায়করা আছেন তারা বলছেন, এমনকি খোদ একেবারে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বলে দিয়েছেন কোনোভাবে অন্যায়কে বরদাস্ত করা যাবে না, অন্যায়কে বরদাস্ত করা হবে না। রাজ্য সরকারের নির্দেশের পর পুলিশ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে, প্রশাসন একেবারে তেড়ে ফুঁড়ে ময়দানে নেমেছে, হাতে শেকল পরা দিন প্রশাসনের আর নেই, স্পষ্টতই বোঝা যাচ্ছে এই সমস্ত অ্যাকশনগুলোতে। এবারে হয়তো অনেকের রাতের ঘুম হবে, আবার অনেকের হয়তো রাতের ঘুম উড়ে গেছে, অনেকে হয়তো দেশ ছাড়া, কেউ হয়তো জেলা ছাড়া, কেউ হয়তো পাড়া ছাড়া। তারা কি করবেন? এরপরে কার পালা? এটাই অঙ্ক কোশ্চেন অনেকে। আমি যেমন করছি, আর পাঁচটা সাধারণ মানুষ যেমন করছেন, তো আপনাদের কি মনে হয় যে যাদের পালা তারা কি আর অঙ্ক করছে না? এরপরে কে? এরপর কার পালা? তো যাই হোক, কার পালা, কে এই নাটকের কেন্দ্রে ছিলেন, কে সে তখন মাথা ছিলেন, তদন্তে কি বেরিয়ে আসে, ডিম বেরিয়ে আসে না মুরগি বেরিয়ে আসে না সাপ বেরিয়ে আসে না কি বলে চিলে পোকা বেরিয়ে আসে, এই সমস্তটা তো দেখতেই হবে, আমাদের নজর রাখতেই হবে। তবে এই যে আজকে সারাদিন ধরে যে ঘটনা, এই যে লাগাতার পর্যায়ক্রমে যে ঘটনা, বাপি গ্রেপ্তার, রন্তু গ্রেপ্তার, কার্তিক দাস গ্রেপ্তার, এমনকি উল্টো দিকে যখন বিহিনগরের এই সংখ্যালঘু পরিবারকে ফেরালেন বিধায়ক, সবটা মিলিয়ে কোথাও যেন একটা মনে হচ্ছে, অনেকের মনে হচ্ছে এতদিনে শান্তি পাওয়া গেল। তবে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে সত্যিই কি সেটাকে রামরাজত্ব বললে ভুল বলা হবে? অবশ্যই সেটাকে রামরাজত্ব বলা যাবে কি না, আদৌ এর সঙ্গে রামের সম্পর্ক আছে কি না, অবশ্যই যারা ধর্ম নিয়ে কারবার করেন তাদের রিকোয়েস্ট করব, তাদের অনুরোধ করব যে রামচন্দ্র ভগবান, তাকে কোনোভাবেই ছোট করার জন্য কিন্তু এই এপিসোড নয় বা আমার এই কথাগুলো নয়। রাম রাজত্ব বলতে সেখানে কোনো ধর্ম নয়, সেখানে কোনো বিভেদ নয়, মানুষে মানুষে দ্বন্দ্ব নয়, সেখানে সবাই মানুষ, সবাই প্রজারা সবাই ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো, আমাদের রাজা বা আমাদের যারা প্রশাসনিক কর্তা তারা আমাদের ভালো রাখবেন, আমরা তাদের সন্তান তুল্য, এই কামনাই তো আমরা করেছিলাম, এই আশাই তো আমরা করেছিলাম। হয়তো এই আশা আরও ব্যক্ত হবে এবং আমরা আরও ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুদিনের দিকে যাবে, এটাই তো আশা করব। তবে ফিরে যাওয়ার আগে একবার শোনাবো আজকে করণদিঘির বিহিনগরে নিজের বাড়িতে ঢুকতে পেরে কি বললেন এই শামীম আক্তার। এতদিন বাদে তার মুখে হাসিটা দেখে সত্যি আমারও ভালো লাগলো। আর কি বললেন করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস,
দেখুন। কেন বাড়ি ছাড়া ছিলেন? আজকে জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম। মানে যেই তাণ্ডব আমার বাড়িতে চালিয়েছে, ওদের নামে কেস করে কিছু হয় না, আইন কোনো ব্যবস্থা নেয় না, ওপেন যেখানে সেখানে মারধর করবে, বিচার বসাবে, টাকা পয়সা করবে, জমির লুট, চাঁদাবাজি, তোলাবাজি, অনেক রকমের অভিযোগ আছে। প্রশাসন খতিয়ে দেখলে অনেক কিছুই পাবে। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কি বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন উনি নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বাড়িতে দিয়ে গেলেন। কি হয়েছিল সেই সময় ঘটনাটা? আমি একটা কেস করেছিলাম, আমাদের একটা ঝামেলা করেছিল, তাতে কেস করতে গিয়ে সেদিনের পর থেকে আমি আর বাড়িতে ঢুকতে পারিনি। দিয়ে বাইরে থেকে আমি লড়াই চালাই, বাইরে থেকে খবর পাই যে আমার বাড়িঘর লুটপাট হচ্ছে, এভরিথিং লুট হচ্ছে, সব কিছু। আমি প্রশাসনকে ফোন করেছি, চিঠি করি, দেখা করি, বাইরে কিছুতেই কিছু হয় না। বাধ্য হয়ে আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট থেকে যখন আমি আসলাম, হাইকোর্টের অর্ডারে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি এসেছিলাম, যে উনি পুলিশ পিকেট 7 দিনের জন্য আমার বাড়িতে দিয়েছিলেন। সেই অর্ডারে আসার পরে আমি দেখি আমার বাড়ি তো পুরো তছনছ, আমার টয়লেট পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, ট্যাঙ্ক ফাটিয়ে, টিউবওয়েল নষ্ট করে, ইলেকট্রিসিটি কেটে দিয়ে, এভরিথিং নষ্ট করে দিয়েছে আমার, যেন আমি একটা দিনও এখানে না থাকতে পারি। এবং ওপেন থ্রেট, পুলিশের সামনে আমাকে থ্রেট যে কদিন পুলিশ থাকবে, তারপরে কে বাঁচাবে তোদেরকে, এই জায়গায় জমি বিক্রি করে চলে যায় এখান থেকে, খবরদার এই জায়গাতে থাকবে না, এইরকম ব্যাপার। এমনকি বিএলআর অফিসের মাধ্যমে কত এই জায়গাতে এই দাগের মধ্যে ওভারশেয়ার করে রেজিস্ট্রি করে, জাল রেকর্ড, আমি বাইরে লড়াই করে সব জায়গা ফ্রেস করেছি আমি। 67 জনসব জমি আরও কিছু মাফিয়াদের তাদের সাঙ্গপাঙ্গদের নামে রেজিস্ট্রি করেছিল, রেকর্ড করেছিল ওভারশেয়ার করে। 2 একর 24 আমার দাগের জমি, সেখানে 2 একর 92 শতক রেজিস্ট্রি করে বসে আছে। পরবর্তীতে সব আমি ক্লিয়ার করেছি, কিন্তু এই বাড়িতে ঢোকার সাহস পাইনি ওপেন থ্রেটের জন্য। আপনারা ভালো জানেন, আমি যতটুকু জানি যে আমার এখানে যে সেই সময় যে খবরটা পরিবেশন করা হয়েছিল, তার জন্য সংবাদ মাধ্যমের উপর চাপ হয়েছিল, আমার যতটুকু নলেজ আছে এরকম ব্যাপার। কিন্তু তার জন্য যে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সেই সময় আপনারা পাশে দাঁড়িয়েছিলেন, আজও আপনাদের পেয়েছি। আপনারা দেখুন আমার বাড়ির অবস্থা দেখুন, আপনারা দেখলেন মাননীয় বিরাজ বিশ্বাস মহাশয় এমএলএ উনি নিজে আসলেন। এটা আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। একটা মানুষ, একটা সংখ্যালঘু মাইনরিটি পরিবার, শিক্ষিত পরিবার, যার পরিবারকে কিছু জমি মাফিয়া, বিশেষ করে এই নামগুলো হচ্ছে লুতাফুর রহমান, ফিরোজ খান, রেজাউল হক, শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, এদের আবার উর্ফে লেটু, সেটু আর মিঠুন আর নিখিল, মনে হয় কি নাম জানি, উকিল না ফুকিল। তো এই যে এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। এদের দখল করতে এদের প্রথমে হুমকি চমকি দেয়, যখন এরা না মানে তখন এদের আইনের ভয় দেখিয়ে, বিভিন্ন মামলা, ফলস মামলার ভয় দেখিয়ে জমি দখল করার প্ল্যান করে। পরবর্তীতে পরিবারটা না মানার পরে যখন কোর্টে যায়, দ্বারস্থ হয়, তখন এই পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। পরিবারকে ইভেন কি পরবর্তীতে এসে পরিবারের উপরে ডাকাতি, মানে লুটপাট করে, বাড়িতে একটা সামান্য বাচ্চাদের খেলনাটুকু পর্যন্ত নেই, যে বাথরুমটা যে ব্যবহার করবে সেই বাথরুমটাকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে। মানে চিন্তা করুন অসভ্যতামির কতটুকু নিচে নামতে পারে। মমতা ব্যানার্জির যে আদর্শ, যে সংখ্যালঘুকে খালি ব্যবহার করবে দুধাল গায়ে হিসাবে, এর বাইরে আর কিছু তাদের অস্তিত্ব নেই, এটা জলজন্ত প্রমাণ। আজ ভারতীয় জনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের এমপি সাহেব, তার নেতৃত্বে আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম, আর তাদের আশ্বাসনও দিলাম যে কেউ যদি তাদের উপরে আঙুল উঠিয়ে যদি কথা বলে, তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার, এটা কেউ যদি ছিনার কোশিশ করে, আমরা আইনের শাসন চলবে এখানে, ওই মাফিয়াদের শাসন চলবে না। মাফিয়া শাসন শেষ, সুশাসন চলে এসেছে, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। একদম বলেছি তো, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, পুলিশের আইনের শাসন চলছে। এবার টোকা দিয়ে দেখুক, আমরাও দেখে নেবো কি। আর মিডিয়া বন্ধুদের আপনার অসংখ্য ধন্যবাদ, ওই সময়টা আপনারা পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে যখন আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।